না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস, এমন ক্যাপশনে একটি ফটো কার্ড ফেসবুকে রীতিমতো ঝড় তুলেছে। লক্ষাধিক মানুষের নজরে পড়া এই দাবিটি মুহূর্তেই ভাইরাল হয়। কমেন্ট সেকশনে শুরু হয় উত্তেজনা। তবে বিশ্লেষণ করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মির্জা আব্বাস এখনও চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওদিকে মসজিদের ভেতর পাঞ্জাবিতে নামাজরত অবস্থায় ভাইরাল হয়েছেন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বিভিন্ন পেজ থেকে সংঘবদ্ধভাবে ছড়ানো এই ছবিগুলোকে ঘিরে প্রতিক্রিয়াও জানায় হাজার হাজার মানুষ। তবে ছবিগুলো আসল নয়, এআই দিয়ে তৈরি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের মৃত্যু হয়েছে এমন চাঞ্চল্যকর দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডটি দ্রুতই বিভ্রান্তি ছড়ায়। কমেন্ট সেকশনে শুরু হয় উত্তেজনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল কারসাজিতে তাদের ডিজাইন নকল করে ভুয়া কন্টেন্ট তৈরি করা হয়েছে। ওদিকে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রামের চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডে 6টি অত্যাধুনিক স্ট্রেগেল ফ্রিগেট নির্মাণ করবে এমন দাবিতে একটি ফটোকার্ড ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে দাবিটিকে 2030 সালের ফোর্সেস গোল পরিকল্পনার বড় অগ্রগতি হিসেবে দেখানো হয়েছে। ফটোকার্ডটি অনেকেরই নজরে পড়েছে, শেয়ারও হয়েছে। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এ সংক্রান্ত সরকারি ঘোষণা বা বাংলাদেশ নৌবাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। অপতথ্য আরও আছে। প্রায় সবকটা সামাজিক মাধ্যমে দুটি ছবির কোলাস পোস্ট করে ছড়িয়ে দেওয়া হলো জনপ্রিয় ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের নামাজ পড়ার দৃশ্য, যেখানে তাকে কখনো মসজিদের ভেতরে কখনো রুকুর ভঙ্গিতে দেখা যায়। ছবিগুলোকে সত্যি ভেবে বহু মানুষ মন্তব্য করেছেন। তবে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও এআই দিয়ে তৈরি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ গুজবই রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বক্তব্যটি শুনছিলাম, যেটি তিনি সামিটে দিয়েছেন। এবং আগেই জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তার সাথে আলোচনায় চলে যেতে চাই এবারে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। এবং শুরুই করতে চাই আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর যে বক্তব্য তা দিয়ে। তিনি যে কথাগুলো বলেছেন সেখানে একটি পেশাদার গণমাধ্যম যেটি স্বাধীন হবে, মুক্ত চিন্তার যেখানে প্রকাশ ঘটবে, সেটার প্রয়োজনীয়তার কথা তিনি বারবার বলেছেন। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া জানবো। ধন্যবাদ। আসলে যে বিষয়টি হলো, আমাদের গণমাধ্যম কম বেশি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। তবে সংকটটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, এটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যেখানেই বলেন, কম বেশি কিন্তু আমাদের একটি কাউন্টার ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে সংবাদ পরিক্রমা, বিশ্ব যে আমাদের তথাকথিত যে সকল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছু প্রবাহ হয়, তথ্যের যে অবাধ প্রবাহের কথাটা আমরা বলি, সেটা তো আমরা দেখতেই পারি। তো এখন আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় যে বিষয়টি আসলে বলেছেন পেশাদার, এটি খুব, এই কথাটার অনেকগুলো অর্থ আমি মনে করি। অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের পেশাদার সাংবাদিকতা বা পেশাদার নিউজ রুম যেটা বলি, বা নিউজ রুম হাউস যেটা বলি, এটি কিন্তু সংখ্যায় একটু কম, অপ্রতুল বলবো, নেই তা বলবো না, অপ্রতুল। তো আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কিন্তু এটা নতুন করে চিন্তা ভাবনার একটা নতুন মাত্রা যোগ করেছে ওনার এই বক্তব্যতে। এবং পেশাদার মানেটা হচ্ছে, আমি যেটুকু বুঝি, ভেরিফাইড ইনফরমেশনটা আসলে আমাদেরকে দায়িত্ব সহকারে সেটা প্রকাশ করা, এবং সেটা আসলে গভর্নমেন্টের বা অ্যাপার্ট ফ্রম এনি মিডিয়া হাউস যারা খুব ইন্টারেস্ট স্পেসিফিকেশন হয়। আমি আরেকটু বলি, দেখেন আমাদের গণমাধ্যমে দেখা গিয়েছে যে বিভিন্ন মিডিয়া হাউসগুলো হয় যারা খুব বিত্তশালী বা রাজনৈতিক
মদতপুষ্ট এরকম কিছু মানে অসমর্থিত কিছু প্রথা আছে। তো এইগুলোর বাইরে যে সত্যি জিনিসটা যারা আনবে এবং যারা প্রকাশ করবে তাদেরকে আসলে উনি হাইলাইট করার চেষ্টা করেছেন বলে আমি মনে করি, এবং আমাদের বর্তমান যারা মিডিয়া কর্মীরা আছেন, বিশেষ করে সিনিয়ররা যারা আছেন এবং যারা বাংলাদেশের মিডিয়াকে লিড করে, তাদেরকে মনে হয় এটা একটি নতুন চিন্তা বা ভাবনার একটা যোগসূত্র দাঁড়াবে যে আমরা আসলে কিভাবে এই অবাধ তথ্য প্রবাহের যুগে কতটা অথেন্টিকেট এবং সঠিক তথ্যটি মানুষকে সন্দেহভাবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারি, কোনো প্রশ্নাতীত ভাবে সেই বিষয়টা নিয়ে কাজ করা। ধন্যবাদ। তবে এখানে চ্যালেঞ্জ আছে, মানে মেইনস্ট্রিম গণমাধ্যমে অনেক বছর ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে এখন সোশ্যাল মিডিয়াতে তথ্য প্রবাহ এতটাই অ্যাভেইলেবল হয়েছে যে মানুষ গণমাধ্যমকে আসলে বিশ্বাস করার ক্ষেত্রে, আস্থা রাখার ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন করে। কোনো একটি দুর্ঘটনা ঘটলো হয়তো, সেখানে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা এত, ক্ষয়ক্ষতির পরিমাণ এত, সেখানে গণমাধ্যম সেই খবরটি সেভাবে বলে না, কারণ গণমাধ্যম পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে, একদম নির্ভরযোগ্য তথ্যটি না পাওয়া পর্যন্ত গণমাধ্যম বলতে পারে না। তখন সাধারণ মানুষ এসে বলে, ফেসবুকে তো আমি জানতে পারলাম আপনারা তো তথ্য গোপন করেছেন, আপনারা কারোর এজেন্ডা বাস্তবায়ন করছেন, আপনারা লাশের সংখ্যা কমিয়ে ফেলছেন। এই ধরনের অভিযোগগুলো কিন্তু এখন মানুষের মধ্যে খুব, মানে এটা প্রবণতাই হয়ে দাঁড়িয়েছে যে গণমাধ্যম কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করছে এবং গণমাধ্যম সঠিক তথ্যটি দিচ্ছে না। সেক্ষেত্রে অপতথ্যকে রুখে দেওয়ার জন্য এই যে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের কথা আসছে, গণমাধ্যম চাইলেই একটা কথা তো বলে ফেলতে পারে না। এই চ্যালেঞ্জটিও তো মাথায় রাখতেই হবে নিশ্চয়ই মানুষকে। ধন্যবাদ। হ্যাঁ, এটা অবশ্যই। আমি একটি স্পেসিফিক ঘটনা বলতে চাই। যেমন সম্প্রতি আপনি দেখেছেন যে দৌলতদিয়া ঘাটে একটি বাস ডুবে গেল, এবং সত্যিকার অর্থে আমি আসলে এই ফোরামে অস্বীকার করব না, বাসটা যেভাবে হঠাৎ করে পড়ে গেল, আমি না প্রথমে নিজেই ভেবেছিলাম এটা আসলে এআই কিনা, প্রথম যখন দেখেছি। পরে অনেকবার দেখার পর মনে হচ্ছে না, এটা রাইট। কিন্তু দেখেন, আমরা এখন সত্য জিনিসটাকেও এআই কিনা বাঁচতে বাঁচতে আমরা এই জায়গাটা এসে পৌঁছে গেছি। তো তার পরবর্তীতে দেখা গেল যে আমাদের হতাহতের সংখ্যা, অনেক জাতীয় গণমাধ্যম বলেছেন হতাহতের সংখ্যা এখনো জানি না, ফায়ার ব্রিগেডরা নামছে, উদ্ধার তৎপরতা চলছে। এর ভিতরে ভুইপুর বেশ কিছু ফেসবুকের পেজরা 50 জন থেকে শুরু করে 25 জন, কেউ 26 জন, কেউ 27 জন, কিংবা কারো কারো ফটোকার্ট, যারা প্যাসেঞ্জার ছিল তাদের অতীতের কোনো ছবি হাসতেছে, এই ছবিগুলোকে নিয়ে তারা কোলাজ করে একটি সাময়িকভাবে উত্তেজনা তৈরি করলো। তেমনি ভাবে দেখেন আপনি আমাদের মির্জা আব্বাস সাহেবের যে মৃত্যুকে কেন্দ্র করে, মানে অপমৃত্যু, মানে যেটাই বলেন, এগুলোকে করে পাটোয়ারি ক্ষমা চাচ্ছে, এরকম একটি জিনিস সমন্বয় করে পলিটিক্যাল একটা ইমোশন তৈরি করে এটা একটা মানে গেইন করা, এবং বললো যে পাটোয়ারি যেতে পারেনি এবং মির্জা সাহেবও শেষমেশ সংসদে যেতে পারলো না। অনেক লক্ষ মিলিয়ন ফলোয়ার পেজগুলোতে আমরা দেখেছি এরকম নিউজ আসছে। আমার নিজের ফেসবুকে ব্যক্তিগত পেজ থেকেও আমি বলেছি যে না, এমন কোনো ঘটনা নেই। তো সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে রাষ্ট্রের খুব একটি গুরুত্বপূর্ণ দায়িত্বই আমি মনে করব, সরকার নতুনভাবে গঠন হয়েছে, অবশ্যই একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তৈরি করা, যেখানে এই জায়গাগুলো নিয়ে আসলে বিস্তারিতই শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা এআই এর কথা এলো এবং অপতথ্য প্রতিদিন, আপনি জানেন যে আমরা আমাদের এই আয়োজনটিতে অপতথ্য প্রতিরোধের উপায়গুলোও আসলে জানতে চাই। সেই বিষয়গুলো নিয়েই আপনার কাছে জানতে চাইবো। তবে একটা বিরতির সময় হয়েছে, সেখান থেকে ফিরে এসে আপনাকে অনুরোধ করছি সঙ্গে থাকবার জন্য। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আজ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুক্ত আছেন। চলে যাচ্ছি আবারও তার কাছেই। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন রাষ্ট্রের কিছু পদক্ষেপ হতে পারে এই মহামারী আকারে ছড়িয়ে পড়া গুজব থেকে পরিত্রাণের উপায়। জি, আপনার পরামর্শগুলো শুনবো। ধন্যবাদ। দেখুন, আমাদের এই সমস্যাটা বৈশ্বিক। ফেক নিউজ কিন্তু বলা যাবে না শুধুমাত্র বাংলাদেশের একটা সমস্যা। ইউকে, ইউএস, ফ্রান্স, জার্মান, তারাও কিন্তু এটা ফেস করেছে, এবং সেখানে আপনি যদি রিসার্চ পেপার দেখেন, প্রচুর জার্নালে রিসার্চ আছে যে কিভাবে ফেক নিউজটাকে তারা ডিটেক্ট করে, কিভাবে তারা প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তি দিয়ে মোকাবেলা করছে, অহরহ ওদের পেপার আছে। বাংলাদেশেও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় বুয়েটেও অনেকগুলো রিসার্চ কিন্তু ফেক নিউজ নিয়ে, মেশিন লার্নিং প্রসেস নিয়ে কিন্তু ইতোমধ্যে অনেকগুলো পেপার আছে। ডক্টরেট করার লোকজনও আছে, এখানে শিক্ষকরাও আছে। তো সেক্ষেত্রে আমি চাই, আমাদের যেটা বক্তব্য, আমরা চাই যে তাদের এই নলেজটাকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে। এটা একাডেমিক খালি রিসার্চ পেপারে না,
এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি বিগ ডেটার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চাই। এমন কিছু প্রযুক্তি, যে প্রযুক্তি কোনো ফেক ফটোকট অটো ডিটেক্ট করতে পারবে, সাথে সাথে সে একটা সিস্টেম অ্যালার্ট জেনারেট করতে পারবে, যে অ্যালার্টটা গভর্নমেন্ট কোনো সেন্ট্রাল ওয়েবসাইটে দেবে যে অমুক ব্যক্তি অমুক আইপি থেকে অমুক ভুয়া সোশ্যাল আইডেন্টিফিকেশন থেকে এই ভুয়া কার্ডটি ছড়াচ্ছে বা প্রকাশিত করছে। এবং দুঃখজনক হলো সত্ত্বেও আমাদের বর্তমান যে অনেক দায়িত্বশীল রাজনীতিবিদদের মিলিয়ন ফলোয়ার পেজগুলোতেও অনেকগুলো আমি নিজে দেখেছি আনভেরিফাইড নিউজ তারা শেয়ার করছে, যেগুলো মোটেও সত্যি নয়। তো আমাদের রাজনীতিবিদদেরকে যারা মেম্বার অফ পার্লামেন্ট, সেখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে, তাদেরকে এডুকেটেড হতে হবে। এবং অনেকেই দেখি যে তারা কিন্তু পেজগুলো নিজেরা মেনটেন করে না, তারা পেজ কিন্তু অনেক সময় রাজনৈতিক কারণে ছোট ভাইদেরকে দিয়ে তারা মেনটেন করায়, অনেক সময় ফেক নিউজ তারা নিজের অজান্তেই কিন্তু এগুলো ছড়িয়ে যায় বা আনঅথরাইজড অ্যাক্সেস হয়। ফেসবুকের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। আপনি দেখেন জামাতের আমিরের সাহেবের কিন্তু এক্স অ্যাকাউন্টের একটা হ্যাকিং এর ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু নানা রকম তথ্য অপপ্রচার হয়েছে। তো এই সকল বিষয়গুলো আসলে আমাদের খুব স্পষ্টকরণ করার প্রয়োজন। এবং আমাদের সরকারি একটা সাইটে, যেহেতু সরকার নতুন, আমাদের একটি দাবি সরকার যাতে তার একটা ওয়েবসাইট থেকে বাংলাদেশের যতগুলো উল্লেখযোগ্য ফেক নিউজ হয় সেই নিউজগুলো তালিকা করে সেটা প্রকাশিত করলে তখন জনগণ যদি কখনো ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে দেখে, এটা যেন আমরা বিজ্ঞাপন প্রচারণার মাধ্যমে সরকারি ওয়েবসাইটে আমরা যদি ইনকোয়ারি করে এই তথ্যটি অপতথ্য না সঠিক তথ্য সে ব্যাপারে যাতে আমরা জ্ঞাত হতে পারি, সেটি আমাদের দেখার বিষয়। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী কিন্তু বারে বারে একটি কথা বলেছেন যে নিরপেক্ষ এবং পেশাদার একটি সংস্থা। তো সুতরাং আমাদের নিরপেক্ষতা কিংবা পেশাদার সংস্থা তখনই হবে যখন একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকবে, যে নীতিমালা আসলে কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শুধুমাত্র এভিডেন্সের বেসিসে তারা নিউজগুলো করবে। তখনই আমাদের মূল প্রকৃতি সত্য এবং আস্থাশীল একটি গণমাধ্যম গড়ে উঠবে, যার মাধ্যমে আমরা ফেক নিউজকে আমরা প্রতিরোধ করতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার যে প্রথম পয়েন্টটা, একটা ওয়েবসাইটের কথা আপনি বলছিলেন, কিন্তু সেখানে তো আসলে আমাকে খুঁজতে যেতেও হবে। আমি যখন আমার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা খবর দেখছি, দেখে যদি আমি কনভিন্সড হয়ে যাই যে এটা হয়তো সত্যি খবর, আমি যদি বুঝতেই না পারি, এখন এআই যতখানি নিখুঁত হয়েছে, বুঝতেই যদি না পারি যে এটা ফেক হতেও পারে, তাহলে কি আমি আলটিমেটলি যাব সেই ওয়েবসাইটে চেক করতে? সেক্ষেত্রে ইউজারদের, সাধারণ মানুষের সচেতনতার জায়গাটা কি হবে? জি ধন্যবাদ। আমি এই জন্য বলেছি তথ্য মন্ত্রণালয় যদি একটা প্রচারণা করে 3 মাসের যদি ক্যাম্পেইন করে, দেখুন করোনার সময়ও কিন্তু আমরা প্রচারণা করেছি, টিকা দেওয়ার ক্ষেত্রে প্রচারণা করেছি, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি আমরা যেই গুরুত্বপূর্ণ ভাবে বাজেট দিয়ে আমরা প্রচারণাগুলো করেছি যে আমরা সবাই মিলে ভোট দেবো, তেমনি আমরা যদি ফেক নিউজের ক্ষেত্রে যদি একটা 3 মাসের কড়া ক্যাম্পেইন করা হয় এটিএল বিটিএল সব লেয়ারে, আমার মনে হয় এটা আমরা ফলপ্রসূ পাবো। আমার মনে হয় আমাদের বাংলাদেশের জনগণরা কখনো ভুল করে না, তারা যথেষ্ট পরিমাণ মানে দায়িত্বশীল। আমাদের দেখেন আমাদের ফেক নিউজ ছড়াতে পারে, কিন্তু আগে ফেক নিউজকে কেন্দ্র করে যে সংঘাত অবস্থা তৈরি হতো, এখন কিন্তু দেখেন ফেক নিউজ অনেক ছড়িয়েছে, সংঘাত বা নিহত হওয়ার বা কোনো গন্ডগোলের খবর কিন্তু আমরা সেই অর্থে পাইনি। তো আমরা সেটাই আশা করি, আমরা প্রথমে যাত্রাটা শুরু করতে হবে, তার পরবর্তীতে যখন এটা কাজ করবে কি করবে না, তখন সেই অনুযায়ী সময় সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আসলে জানছিলাম বেশ কিছু প্রস্তাব আপনার, এবং পাশাপাশি একদম ছোট্ট করে যদি বলেন যে সাধারণ মানুষের ইন্টারনেট লিটারেসির ক্ষেত্রে এই প্রচারণার বাইরে আমরা কি ধরনের আসলে উদ্যোগ নিতে পারি? জি ধন্যবাদ। আসলে আমরা যেটা মনে করি যেটা যে আমাদের অনেকগুলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স সফটওয়্যার আছে যারা ফেক নিউজকে ডিটেক্ট করতে পারে। যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি, আমাদের বাংলাদেশের নিরীহ মানুষ এবং অনেক সময় আমরা ইমোশনালি বায়াসড হয়ে যায়, এরকম একটা সেন্সিটিভ ডিজিটাল সিটিজেনদেরকে যদি আমাদেরকে মনিটর করতে হয় বা তাদেরকে যদি ডিজিটাল লিটারেসির ব্যাপারে শেখাতে হয়, আমাদের কিন্তু এই প্রযুক্তির সাহায্যে নিতে হবে। এবং আমাদের এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবো, বর্তমান বাংলাদেশে আমি একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারি যারা ফেক নিউজ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটা প্রুভেন মডেল তৈরি করেছে, যে মডেলগুলো বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, সেগুলো নিয়ে যদি সরকার কাজ করে আমরা আচরে এটা একটি সফল পাবো বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এবং পরামর্শের জন্য, এবং ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।